জাদুর প্রশ্নে হাসিল নিজ মুখের গাম্ভীর্যতা বজায় রেখে কর্কশ গলায় শুধোই। নেক্সট টাইম আমায় প্রশ্ন করো দুঃসাহসিকতা দেখিও না। আমায় কেউ প্রশ্ন করো, সেটা আমি পছন্দ করি না। কথাগুলো বলে হাসিল কক্ষের বাহিরে পদযুগল অগ্রসর করতেই জাদুয়া বিচলিত হয়ে ফের বলে ওঠে, আপনি আবার কোথায় যাচ্ছেন এখন? হাসিল নিজ পদযুগল থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, একটা কথা আমি বারবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ডোন্ট ডিয়ার টু কোয়েশ্চেন মি এভার অ্যাগেন। বলে হাসিল প্রস্থান করে কক্ষ হতে। হাসিলের রুড ভাষায় বলা বাক্যে জাদুয়ার ছোট্ট মনোকুঠুরিতে জমা হয় বিশাল অভিমানের স্বরে বলে ওঠে, না বললেন নাই, আমার কি তাতে? করব না প্রশ্ন আর কোনোদিন, নিব না খবর আপনার। আপনি কে হন আমার? বলে হনহনিয়ে চলে যায় ওয়াশরুমে। হাই, সরলতায় ঘিরে থাকা নির্বোধ মেয়েটি যদি একটিবারও বুঝতে পারত কঠোর মানবটি করা দৃঢ় আচরণের পেছনে তার উপর হওয়া অভিমানটুকু, তবে বোধহয় নিজ মনে আগত অভিমানকে গ্রহণ করত না সাদরে। জাদুয়া ওয়াশরুমে গিয়ে নিজ মুখশ্রীতে পানির ঝাপটা দিতেই অজানা কারণে জ্বলে ওঠে তার বদনে কিছু কিছু অংশ। সেদিকে গুরুত্ব পোষণ না করে ক্ষুধার তাড়নায় চটজলদি নেমে আসে নিম্নে। সকলের নেত্রে জাদুয়া পরিস্ফুটিত হতে তড়িৎ বেগে চলে আসে তারা জাদুয়ার সম্মুখে। সুলতানা খান অস্থির হয়ে জিজ্ঞেস করেন, তুই ঠিক আছিস? হাসিল কি কিছু করেছে? সকলকে চিন্তাগ্রস্ত হতে দেখে জাদুয়া সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে, নানুমণি চিন্তা করো না, আমি ঠিক আছি। উনি কিছুই বলেননি আমাকে। জাদুয়ার কথায় সুলতানা খান সহ সকলেই অবাক হয়ে বলেন, তবে তোকে ওইভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? সকলে চিন্তার কারণ বুঝতে পেরে নিজ অধরে জাদু হাসির রেখা ফুটিয়ে অবুঝের নাই বলে, আরে উনি ওইভাবে নিয়ে গিয়েছিলেন ওনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু জানো, আমি না ওনাকে হাত বুলিয়ে দিতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেছি। মন খারাপ করে বলল জাদুয়া। জাদুকে নিজের মধ্যকার ব্যক্তিগত কথা এহনরূপে বলতে দেখে কাশি উঠে যায় সকলের। হাসিলের এভাবে জাদুয়াকে নিয়ে যাওয়ার কারণ যে এটা হবে খুনাক্ষরেও কেউ উপলব্ধি করতে পারেনি তা। তবে সুলতানা খান নিজ পক্ষে কিছুটা প্রশান্তি অনুভব করেন নিজের অনুভূতিহীন রোবটের ন্যায় নাতির মানবরূপে পরিবর্তনের বার্তায়। সুলতানা খানের চিন্তার মধ্যে জাদুয়া সোহানা বেগমকে বলে, ছোট মামি, আমার খুব ক্ষুধা লেগেছে। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে সোহানা বেগম আফসোস করে বলেন, দেখলি আমিও কি, সেই সকাল থেকে এখনো অধিক তোদেরকে কিছু খাওয়ানো হয়নি, আর আমি এখনো তোদেরকে খেতে দিচ্ছি না। আয় তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আর হাসিল কোথায়? ছেলেটাও তো কিছু খেলো না। সোহানা বেগমের কথার পৃষ্ঠে জাদুয়া অভিমানের স্বরে বলল, কি জানি, আমি জানি না, কোথায় যেন চলে গেছে। বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। সোহানা বেগমও আর কথা না বাড়িয়ে জাদুকে খাবার পরিবেশন করে দেয়। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে বসে বলে,
ভাবা যায় বল? ভাইয়া তোকে এভাবে নিয়ে গেছে, এই কারণে আমার না বিশ্বাসই হচ্ছে। স্নেহের বলা বাক্যের মাঝেই জাদুয়ার এতক্ষণ যাবৎ দিয়ে থাকা মাথার ঘোমটাটি হঠাৎই খুলে যাওয়ার দরুন স্নেহা নিজের কথা থামি ভুরযুগল কুচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। স্নেহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বলে ওঠে, আপু এভাবে তাকিয়ে কি দেখছো? জাদুয়ার প্রশ্নের প্রতি উত্তরে স্নেহা ভুরকুটি করে বলে ওঠে, তোর নাকে গালে কামড় কে দিয়েছে রে? স্নেহের করা প্রশ্নে জাদুয়া নিজ ললাটের মধ্যস্থলে ভাঁজ ফেলে তার বলা কথার মর্মার্থ বোঝার প্রয়াসে লিপ্ত। খানিকক্ষণ ভাবনার পরও বুঝতে না পেরে জাদুয়া প্রতি উত্তর করে, কিসের কামড়ের কথা বলছো আপু? জাদুয়ার করা প্রতি উত্তরে স্নেহা জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মাথাটা উপরে তুলে নিজ তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে বলে ওঠে, এই যে তোর নাক আর বাম গালে কেমন দাঁতের কামড়ের ন্যায় জায়গায় জায়গায় রক্তিম বর্ণ হয়ে আছে। স্নেহা দেখানো স্থানগুলোতে হাত দিতে জাদুয়ার মনে পড়ে ফ্রেশ হওয়ার সময় নিজ আদলের জ্বলন অনুভূত হওয়ার কথা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, কি বলছো আপু? কামড় কই থেকে আসবে? জাদুয়ার প্রতি উত্তরে স্নেহা বলে ওঠে, বিশ্বাস না হলে আয়নাতে গিয়ে দেখ। এতক্ষণ যাবৎ সোহানা বেগম জাদুয়া স্নেহের করা কর্মগুলো পরিলক্ষিত করে ভুরুকুচকে তাদের সম্মুখে এসে জাদুয়ার মুখশ্রীটি নিজের দিকে ঘুরিয়ে বলে ওঠে, কই দেখি তো কিসের কামড়? কথাগুলো বলে জাদুয়ার মুখশ্রীটি ভালোভাবে পরখ করে কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলে, এটা কোনো কামড় না, অ্যালার্জি উঠেছে বোধ হয়, কালকের মধ্যেই ভালো হয়ে যাবে। সোহানা বেগমের কথায় জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে স্নেহাকে বলে ওঠে, আপু তোমার এই আজগুবি কথায় আমার তো রুহ বের হয়ে আসার উপক্রম হয়েছিল। স্নেহা আয়েশা বেগমের কথায় নিজ মাথা চুলকে বলে ওঠে, সরি রে, তোর অ্যালার্জিগুলো দেখতে ঠিক কামড়ের মতোই লাগছিল, তাই বলেছি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে দর্পণের সম্মুখে দাঁড়ায়। উদ্দেশ্য তার মুখশ্রীতে ওঠা অ্যালার্জিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। দর্পণে নিজের মুখের প্রতিবিম্ব ফুটে উঠতে নেত্রে পরিস্ফুটিত হয় কামড়ের মতো দেখতে অ্যালার্জিগুলো। খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে, স্নেহাপু একদম ঠিকই বলেছে, অ্যালার্জিগুলো ঠিক কামড়ের মতোই দেখতে। জাদুয়ার দর্পণে নিজেকে পর্যবেক্ষণের সময় কক্ষে প্রবেশ ঘটে হাসিলের। জাদুয়াকে এভাবে দর্পণের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরকুটি করে বলে ওঠে, কি প্রবলেম? এভাবে আয়নার সম্মুখে সবার মতো দাঁড়িয়েছো কেন? অনাকাঙ্ক্ষিতভাবে হাসিলের উচ্চারিত শব্দ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে চমকে ভয় পেয়ে হাসিলের পানে চেয়ে বড় বড় ভয়ে ভয়ে বলে ওঠে, না আসলে হঠাৎ করে কেন জানি আমার মুখে অ্যালার্জি উঠেছে। স্নেহাপু বলল অ্যালার্জিগুলো দেখতে নাকি একদম কামড়ের দাগের মতো,
তাই দেখছিলাম দাগগুলো। জাদুয়ার করা প্রতি উত্তরে হাসিল ভুরকুচকে তাকিয়ে বলে ওঠে, অ্যালার্জি? কিসের অ্যালার্জি? হাসিলের করা প্রশ্নে জাদুয়া নিজেকে ধাতস্থ করে হাসিলের সম্মুখে গিয়ে নিজ গাল ও নাকের দিকে ইশারা করে বলে ওঠে, এই যে দেখুন অ্যালার্জি। বলুন, একদম মনে হচ্ছে না কারো দাঁতের কামড়? এটা যে অ্যালার্জি সেটা তোমায় কে বলেছে? হাসিলের করা প্রশ্নে জাদুয়া সোজা সাপটা উত্তর হিসাবে বলে, ছোট মামি। জাদুয়ার করা প্রতি উত্তরে হাসিল জাদুয়ার মুখশ্রী পানে দৃষ্টি তাক করে কিছুটা শুকনো কাশি দিয়ে স্মৃতিচারিত করে মধ্যাহ্নে তার দ্বারা গঠিত কিছু অনাকাঙ্ক্ষিত কর্ম ফ্ল্যাশব্যাক। জাদুয়ার নরচরের তরুণ অনিয়ন্ত্রিত হাসিল জাদুয়ার মুখশ্রীটি নিজ উন্মুক্ত বক্ষে হতে দুহাতের অন্তরালে নিয়ে সংযত অবস্থায় গ্রীবাদেশে নুই জাদুয়ার কোমর আদলে নিজ দন্তের আলতো স্পর্শ কাটতে গভীর ঘুমের গুঙ্গিয়ে নড়েচড়ে উঠে হাসিলের হাতের অন্তরাল হতে ছুটে আরও শক্তভাবে আলিঙ্গন করে। এবার নিজ নাসিকা হাসিলের উন্মুক্ত বক্ষে ঘর্ষণ করে ফের তলিয়ে যায় গভীর তন্দায়। জাদুয়ার এহেন কর্মে হাসিল নিজেকে ধাতস্থ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে তড়িৎ বেগে জাদুকে নিজ বক্ষ হতে সরিয়ে নিজ দন্তের শক্ত স্পর্শের অন্তরালে নিয়ে আসে। জাদুয়ার দ্বন্দ্বায়মান তির্যক নাকটি ঘুমের ঘরে কেঁদে ওঠে জাদুয়ার কান্নার শব্দ হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ মুখ সরিয়ে নিয়ে কান্নারত ভুরু কুচকে থাকা আদুরের রমণীটিকে দেখে ফের গিবাদেশে নুয়ে জাদুয়ার নাসিকায় নিজ ওষ্ঠের আলতো চুম্বন এঁকে সরে আসে বিছানা হতে। হাসিল ভেবেছিল এই বুঝি নির্বোধ মেয়েটি ঘুম থেকে উঠে বসে, কিন্তু সৌভাগ্য তার তন্দাদের শেহজাদি কি আর এত সহজে নিজ রাজ্য ভ্রমণ হতে বেরিয়ে আসে? আফসোস যে ঘুমোতে চেয়েছিল অথচ তার ঘুম কেড়ে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নির্বোধ মেয়েটি। খানিকক্ষণ জাদুয়ার পানে চেয়ে হাসিল চলে যায় নিজ বেলকনিতে। জাদুয়ার তন্দারত অবস্থায় সম্পূর্ণ সময় কাটিয়েছে সে তার কক্ষের বেলকনিতে। আড়মোড়া ভেঙে যখন জাদুয়া ঘুম থেকে উঠবে তখনই হাসিল তীক্ষ্ণভাবে নিজেকে প্রদর্শন করে জাদুয়ার নিকট। ঘুমু ঘুমু ফোলা ফোলা আদলে কি মোহনীয় লাগছিল ওই ষোড়শী কন্যাকে সেটা কেবল সেই জানে। জাদু ঘুম থেকে উঠতেই হাসিলের নেত্রে পরিস্ফুটিত হয়েছিল রক্তিম হয়ে থাকা নাকো আদলের অধিকারিণীকে। হলুদ ফর্সা আদলের সৃষ্ট রক্তিম বর্ণটি আরও আকর্ষণীয় করে তুলেছে মেয়েটিকে। নিজের দেওয়া প্রথম ডাকে কি অদ্ভুত স্নিগ্ধ লাগছিল তাকে। মনে হয়েছিল নিজ পক্ষের অন্তঃস্থলে বন্দিনী হিসেবে লুকিয়ে রাখুক সারা জীবন এই অবুঝ ষোড়শী কন্যাকে। ঢোক গেল হাসিল জাদুয়ার এহেন মায়াবিনী রূপে। বাকি কাহিনীটুকু সবার জানা। বর্তমান নিজের দ্বারা গঠিত কর্মের কথা স্মৃতিচারিত হতেই উসখুস করে ওঠে হাসিলকে এভাবে উসখুস করতে দেখে হাসিলের দ্বারা সংগঠিত কর্ম হতে অজ্ঞ জাদুয়া বলে ওঠে, আপনি এমন করছেন কেন? ঠিক আছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতে মনে পড়ে গোধূলি লগ্নে জাদুয়ার বলা তার প্রতি চিন্তা না হওয়ার প্রকাশিত কথাগুলো। সে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, তোমার আমাকে ভালোবাসা না বাসায় আমার তো কোনো সমস্যার কথা না। আমি তো তোমার সারা জীবনের জন্য নিজ বন্দিনী করে নিয়েছি, কিন্তু আমার প্রতি তোমার চিন্তা না হওয়ার বাক্যটি বুঝতে কেমন অদ্ভুত যন্ত্রণা অনুভূত হয়েছে আমার এই পক্ষে। তুমি তো আমার হয়ে গেছো সারা জীবনের জন্য, অন্য কোনো ছায়া আমি পড়তে দিব না তোমার কথায়। তবে কেন এতে আমার অশান্ত বুকটাকে শান্ত করতে সক্ষম হচ্ছে না?
কেন তোমার আমার প্রতি চিন্তা হওয়ার বিষয়টি ক্ষণে ক্ষণে অভিমানের আবির্ভাব হচ্ছে আমার পক্ষে তোমার প্রতি। হাসিলকে জাদুয়া নিজের পানে এরূপভাবে থ হয়ে তাকিয়ে থাকতে দেখে চিন্তিত ভঙ্গিতে ফের বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? এভাবে স্তব্ধ হয়ে রয়েছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? কিছু তো বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। জাদুয়ার বলা প্রতিটি বাণী হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই হাসিল গুরু গম্ভীরভাবে বলে ওঠে, কেন চিন্তা হচ্ছে তোমার? বাড়ি কেউ অসুস্থ হলে তার জন্য চিন্তা হওয়া কি স্বাভাবিক বিষয় না? জাদুয়ার করা প্রতি উত্তরে হাসিল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, স্বাভাবিক বিষয় নয়। তোমার এই ধরনের চিন্তা আমার প্রতি না দেখালেই খুশি বোধ করবো আমি। কথাগুলো বলেই হাসিল হনহনিয়ে জাদুয়ার সম্মুখতে এগিয়ে রাগান্বিত হয়ে নিজ শরীরে পোশাক খুলতে ব্যস্ত হয়ে পড়ে। হাসিলের এহেন কর্মে জাদুয়া মুখ মলিন করে অসহায় স্বরে বিড়বিড়ি বলে, আমি এমন কি বলেছি যে এভাবে কথা বলতে হবে? জান, আপনি অসুস্থ হলেও আমার কিছু যায় আসে না। নিষ্ঠুর লোক একটা। বলে জাদুয়া হনহনিয়ে বের হয়ে যায় নিজ কক্ষ হতে। জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে হাসিল ক্রোধান্বিত হয়ে নিজের পরিহিত কোটটি খুলে সজোরে ছুঁড়ে মারে ফুলরে। ব্যস্ত হয়ে পড়ে নিজের অনাকাঙ্ক্ষিতভাবে উৎপন্ন ক্রোধের নিয়ন্ত্রণে। মাস পেরিয়েছে খানিক। অতিবাহিত এই মাসের নিঃশব্দ যাত্রায় জাদুয়ার হাসিলের সম্পর্ক অনেকটা আগের মতো থাকলেও ভেতর ভেতর কিছু একটা পাল্টে গেছে। এই অতিবাহিত সময় জাদুয়া হাসিলের দেওয়া 3টি দায়িত্বের মধ্যে 2টি ঠিকভাবে পালন করলেও তৃতীয়টি অর্থাৎ রাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেওয়ার কাজটি পালনে দেখিয়েছে অনীহা। কারণ তন্দাদের সেহজাতি প্রতিবারই অনামিশাই গভীর তন্দায় ডুবে যায় হাসিলের শত হুমকির পরও। হাসিল ফিরে এসে তার পাশে বসে থাকলেও সে অচেতন, অথচ জাদুয়ার এহেন কর্মে সে রাগান্বিত। জাদুয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকালে মুহূর্তে যেন তার ভেতরে কোনো কঠিন অনুভূতি ধীরে ধীরে মোমের মতো গলে যায়। রাগগুলো উপে গিয়ে প্রশান্তির ছাপ ফুটে ওঠে সমগ্র মুখমণ্ডলে। এই অতিবাহিত দিনে সবচেয়ে বড় পরিবর্তন যা হয়েছে তা হলো হাসিলের প্রতি জাদুয়ার দৃষ্টিকোণ। হাসিলের করা তার উপর ক্রোধ, ক্ষোভ, আক্রোশের পরও হাসিলের প্রতি তার মনের অজান্তে একটা আলাদা টান অনুভূত হতে শুরু করে, যদিও সে নিজে সেই অজানা অনুভূতি স্পষ্ট করে বুঝতে সক্ষম নেই। তবুও জাদুয়ার মন সেই কঠিন মানুষটির দিকে অনায়াসে আকৃষ্ট হয়। হাসিলের দুর্বোধ্য চাহনি আর মৃদু আচরণের মধ্যে কিছু একটা আছে যা তাকে বাধ্যতামূলকভাবে তার দিকে আকৃষ্ট করছে। এই ভালোবাসার চোরাস্রোত আর অনুভূতির দোলাজল তাকে নানান দ্বিধায় ফেলে দেয়। সম্পর্কের এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন তাকে বিভ্রান্তির ভেতর ফেলে, যেমনটি কোনো গভীর নদীতে স্রোতের টানে মানুষ হারিয়ে যায়। কিন্তু হাসিলের প্রতি গড়ে ওঠা তার তীব্র অধিকারবোধ অনুভব হওয়ার প্রমাণ দিচ্ছে তার গড়ে ওঠা দুর্বলতায়। অন্যদিকে হাসিলের মনও জাদুর প্রতি পূর্বের তুলনায় অধিক মাত্রায় একাচ্ছত্র অধিকারবোধ জন্ম নিচ্ছে। তার ভেতরে অবচেতন মনের প্রতিটি কোণে জাদুর প্রতি এক অদৃশ্য আগ্রাসন তৈরি করছে। সে জানে এই নারী শুধুমাত্র তার, এবং তার অনুমতি ছাড়া অন্য কারোর সাহস নেই এই নির্বোধ রমণীর নিকটে আসার। কিন্তু এক অদ্ভুত ধরনের নিরাপত্তার বোধ সব ভেতরে ভর করে আছে।
যা তাকে সবসময় জাদুয়ার দিকে টেনে নিচ্ছে ভয়ঙ্করভাবে। সে জাদুয়ার পাশে অন্য কারোর উপস্থিতি সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই অধিকারবোধ যেন তার ভেতরে এক নিষ্ক্রিয় অগ্নি, যা একটু আগুনের ক্রোধের সংস্পর্শে উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরই মধ্যে সাব্বির আর সিনহার সম্পর্কেও এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। সাব্বির সিনহার সাথে না চাইতেও ফোনে প্রতিদিন কথা বলা দরুন অদ্ভুতভাবে সিনহার প্রতি মায়ে জড়িয়ে পড়ে। এমনকি স্নেহকে না দেখে তার সম্পর্কে না জেনেই মনের অন্তরালে বুনতে শুরু করে মায়া নামক বেড়াজাল। অপরিচিত নাম না জানা মেয়েটি সাব্বিরের মনকে স্নিগ্ধ শান্তির মায়ে জড়াচ্ছে ক্ষণে ক্ষণে। কি হবে এই বেড়াজালের নতুন রূপ? যখন সম্মুখে আসবে পরিচিত রূপ। রাতের আকাশে পূর্ণিমার চাঁদের আলো ঝরে পড়ছে সুলতানা ভিলার উপর। গাছপালার আলো ছায়ায় লুকোচুরি খেলা আর মৃদু হাওয়া সঙ্গীত পরিবেশক এক অন্যরকম মায়াময় করে তুলছে। পাখির কিচিমিচির, গাছের পাতার মৃদু মর্মর ধ্বনি যেন তাদের হৃদয়ের প্রতিটি অনুভূতিকে আরও স্পষ্ট করে তুলছে। তিমিরের প্রকৃতির এই মোহনীয় রূপ। নিজ বেলকুনিতে দাঁড়িয়ে প্রকৃতিপ্রেমী মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগে ব্যস্ত। আজ সে তন্দ্রাদের পরিত্যাগ করে সন্ধি জমিয়েছে প্রকৃতির সাথে। ঠিক সেই মুহূর্তে কক্ষে আগমন ঘটে হাসিলের। শূন্য বিছানার উপর নজর পড়তেই ভোরতই কুচকিয়ে আসে তার। আজ তন্দ্রাদের শেহজাদিকে বিছানায় না দেখে নেত্রযুগল ঘুরতেই চোখ পড়ে খোলা দরজার বেলকনি। সেখানটাই পদযুগল রাখতেই দৃষ্টিপটে ভেসে ওঠে মুগ্ধতায় প্রকৃতি অবলোকন করা মুখ অবয়। তখনই গলা খাকারি দিয়ে হাসিল বলে ওঠে, প্রকৃতি বিলাস শেষ হলে রুমে আসো। বলেই হাসিল প্রস্থান করে কক্ষে। অকমরসাদ হাসিলের ভারী কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে ওঠে। হাসিলের যাওয়ার পানে যে কোনো শব্দ না করে নিজ পদযুগল ফেলে কক্ষের উদ্দেশ্যে। কক্ষে প্রবেশ করে কোনো বাক্য ব্যয় না করে নতজানু হয়ে দাঁড়িয়ে রয় জাদুয়া। ইদানিং কেন যেন হাসিলের পানে তাকাতে তার ভীষণ লজ্জা অনুভূত হয়। জাদুয়াকে নতজানু হয়ে থাকতে দেখে হাসিল তীক্ষ্ণ মেজাজে বলে, তুমি মেঝের দিকে তাকিয়ে থাকার জন্য ডাকিনি, কোটটা খুলে দাও। বলে হাসিল দুহাত সোজা উঁচু করে দাঁড়ায়। হাসিলের করা আদেশে জাদুয়া মাথা উঁচু করে হাসিলকে দেখে সম্মুখে এগিয়ে তার পরিহিত কোটটি খুলে দিতেই হাসিল জাদুর দিকে ঘুরে ফের বলে, শার্টের বোতামগুলো খোলো। জাদুয়া হাসিলের আদেশ মতো কাপা কাপা হাতে বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সমগ্র মুখশ্রী জুড়ে উষ্ণতার সৃষ্টি হয় রক্তিম আভা। হাসিল জাদুর পানে একাগ্রভাবে তাকিয়ে থেকে বলে, আজ তন্দ্রাতে শেহজাদের জেগে থাকার কি কোনো বিশেষ কারণ আছে? হাসিলের প্রশ্নে জাদুয়া থতমত খেয়ে বলে ওঠে, না, আসলে আমি সব সময় জেগে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন জানি ঘুমিয়ে পড়ি। তাই আজ যাতে ঘুমিয়ে না পড়ি সেই জন্য বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। হাসিলের পানে চেয়ে ফের বলে, বোতাম খোলা শেষ? বাক্যটি সম্পূর্ণ করে হাসিল হতে নিজের দূরত্ব বাড়িয়ে নিয়ে ফের নতজানু হয়ে রয় জাদুয়া। জাদুয়াকে এভাবে সরে যেতে দেখে হাসিল ভ্রুকুটি করে কোনো বাক্য ব্যয় না করে চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে। হাসিলের প্রস্থানে বড় একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বিছানায় ধপাস করে বসে পড়ে। নিজের অনিয়ন্ত্রিত ধুকপুক করা বক্ষপিঞ্জর চেপে ধরে জাদুয়া। খানিকক্ষণ বাদে হাসিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করে।
ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই জাদুয়া বলে ওঠে। ডিনার করবেন না? জাদুয়ার প্রশ্নের প্রতি উত্তর স্বরূপ হাসিল এক কথাই বলে, না